হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তোমাদেরকে আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের ক্লাস 4-এ স্বাগতম। দেখো, আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার 4 নাম্বার ক্লাস। ঠিক আছে, এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই বা আপকামিং যে পরীক্ষাগুলো আসছে রেলের, সেই রেলের পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সম্পত্তির অধিকার একটি ড্যাশ অধিকার। দেখো, এই কোশ্চেনটা কিন্তু আরআরবি এনটিপিসি 30/9/2022-এর সিবিটি 1। ঠিক আছে, এখানে কিন্তু যে কটা কোশ্চেন তোমরা আজকে দেখতে পাবে সবগুলো কিন্তু সিবিটি 1 থেকে নেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন, সম্পত্তির অধিকার একটি ড্যাশ অধিকার। দেখো, ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। অপশানগুলি কী কী আছে? আইনি অধিকার, সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার এবং অধিকার নয়। দেখো, সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, এই যে সম্পত্তির অধিকার আছে, এটা কিন্তু একসময় মৌলিক অধিকার ছিল, অর্থাৎ এটা কিন্তু 31 নম্বর আর্টিকেলে অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে পড়তো। কিন্তু যে 44তম সংবিধান সংশোধন হয়েছিল 1978-এ, সেই 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটাকে আইনি অধিকারে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে একটি আইনি অধিকার। এটা কিন্তু 300A এই ধারাতে আছে। ঠিক আছে, আর এটা কিন্তু ভারতীয় সংবিধানের পার্ট 12। ঠিক আছে, পার্ট 12-র যে 300A আর্টিকেল আছে, সেখানে কিন্তু সম্পত্তির অধিকারকে আইনি অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, জিএসটি কাউন্সিল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? দেখো, সবার প্রথম তোমাদেরকে জিএসটি সম্পর্কে বলে রাখি। দেখো, জিএসটির পুরো কথা কিন্তু গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে, এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আর এই জিএসটি কিন্তু আমরা যে কানাডা দেশ আছে, সেই কানাডা দেশের যে জিএসটির সিস্টেমটা আছে, অর্থাৎ স্ট্রাকচারটা আছে, সেখান থেকে কিন্তু আমরা অ্যাডাপ্ট করেছি। ঠিক আছে, দেখো, সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, এই জিএসটি কিন্তু 1 জুলাই 2017-তে ভারতে ইম্পোজ হওয়া শুরু হয়েছিল। আর এই যে জিএসটি আছে, এই জিএসটি কাউন্সিলের যে সভাপতি, তিনি কিন্তু আমাদের যে বর্তমান ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ যে কোনো সময়কার ফাইন্যান্স মিনিস্টারই কিন্তু জিএসটি কাউন্সিলের হেড হবেন। ঠিক আছে, এখানে দেখো যে কোশ্চেনটা করা হয়েছে যে জিএসটি কাউন্সিল, সেই জিএসটি কাউন্সিল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? দেখো, এখানে কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের যে 289A ধারা আছে, এখানে কিন্তু জিএসটি কাউন্সিলের কথা আছে। তোমরা মনে রাখবে, যখনই তোমরা সংবিধানের কোনো আর্টিকেলের মধ্যে ক্যাপিটাল A, ক্যাপিটাল B বা ক্যাপিটাল অ্যালফাবেটগুলো পাবে, তার মানে মনে রাখবে সেখানে কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ঠিক আছে, আর জিএসটি সংক্রান্ত যে অ্যামেন্ডমেন্ট, সেটা কবে হয়েছিল? সেটা কিন্তু 101তম যে অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, 101তম অ্যামেন্ডমেন্ট 2017 সালে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 289 কিন্তু জিএসটি কাউন্সিলের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতের যে কোনো রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীকে। দেখো, এখানে কোশ্চেনটা দেখে কিন্তু কনফিউজ হতে পারো তোমরা। এখানে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে যে ভারতের যে কোনো রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীকে। এখানে কিন্তু মহিলা মুখ্যমন্ত্রীর কথা বলেনি। এখানে বলা হচ্ছে যে স্বাধীন ভারতে যখন রাজ্যগুলোকে পুনর্গঠন করা হয়, সেই রাজ্যগুলো পুনর্গঠন করার সময় কোন রাজ্যে সবার প্রথম মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। ঠিক আছে, এখানে তোমরা অপশানগুলো দেখতে পাবে। অপশানগুলো আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, মমতা ব্যানার্জি, সুচেতা কৃপালিনী, গোবিন্দ বল্লভ পান্থ এবং বল্লভভাই প্যাটেল। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গোবিন্দ বল্লভ পান্থ। ঠিক আছে, ইনি কিন্তু স্বাধীন ভারতের কোনো রাজ্যে নির্বাচিত হওয়া প্রথম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আর ইনি কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন 1947 সালে। ঠিক আছে, 1947 সালে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, বর্ডার রোড অর্গানাইজেশন কবে স্থাপিত হয়? দেখো, বর্ডার রোড অর্গানাইজেশন সবার প্রথম বলে রাখি, এটাকে কিন্তু বিআরও বলা হয়ে থাকে, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। এই বিআরওর কাজ কিন্তু যে সীমা অঞ্চলগুলো আছে, অর্থাৎ বর্ডার এলাকাগুলো আছে, সেই বর্ডার এলাকাগুলোতে সুরক্ষার জন্য যে রোডগুলো স্থাপন করা হয়, যে রোডগুলো তোমার যাতে রোডগুলো সিকিউরিটি পায়। ঠিক আছে, মানে বেশি মাত্রায় সিকিউরিটি পায়, অর্থাৎ রোড সিকিউরিটি যেগুলো বর্ডার এরিয়াতে আছে। আর বর্ডার এরিয়াতে যে রোডগুলো আছে, সেই রোডগুলো যখন কোনো কারণের জন্য আর ইউজের জন্য উপযুক্ত থাকে না, তখন সেগুলোকে ঠিকঠাক করা, এমনকি পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু রাস্তা নির্মাণের কাজও এই বিআরও করে থাকে। ঠিক আছে, আর এই বিআরও সম্পূর্ণ কথা কি? বর্ডার রোড অর্গানাইজেশন। ঠিক আছে, এই বিআরও কিন্তু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই বিআরও কিন্তু 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মনে রাখবে, 1960 সালে কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন,
আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব, রাষ্ট্রপতি কোন বিলকে পুনর্বিবেচনা করানোর জন্য পাঠাতে পারেন না? দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। রাষ্ট্রপতি কোন বিলকে পুনর্বিবেচনা করার জন্য পাঠাতে পারে না? দেখো যখন কোনো বিল আর লোকসভাতে, দেখো আমাদের যে বিলগুলো আছে সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, বিল কিন্তু সবার প্রথম লোকসভা বা রাজ্যসভা যে কোনো জায়গাতে উপস্থাপন করা যেতে পারে, ঠিক আছে? ধরা যাক কোনো বিল লোকসভাতে উপস্থাপন করা হলো, তাহলে লোকসভা থেকে সেটা পাস হয়ে কিন্তু রাজ্যসভাতে যাবে, রাজ্যসভাতে পাস হয়ে কিন্তু সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। এখন রাষ্ট্রপতির কাছে কিন্তু অপশান থাকে যে রাষ্ট্রপতি ওই বিলটাকে সই করবে, নাকি ওই বিলটাকে পুনর্বিবেচনা করার জন্য পাঠাবে, নাকি রাষ্ট্রপতি বিলটাকে সই করবে না, ঠিক আছে? দেখো এখানে কিন্তু একটা এক্সেপশন আছে। এখানে এক্সেপশনটা কিন্তু মানি বিল অর্থাৎ অর্থ বিল, ঠিক আছে? অর্থ বিল কিন্তু এমন একটা বিল যে বিলটাকে কেবলমাত্র লোকসভাতে উপস্থাপন করা যায়, আর যে বিলটাতে কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর করতে বাধ্য হয়ে থাকেন, ঠিক আছে? রাষ্ট্রপতি কিন্তু এটাকে পুনর্বিবেচনা করার জন্য পাঠাতে পারেন না, রাষ্ট্রপতি এই মানি বিলে কিন্তু স্বাক্ষর করার জন্য বাধ্য থাকেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আর এই মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে? এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে 110 নম্বর আর্টিকেল, সেই 110 নম্বর আর্টিকেলে কিন্তু মানি বিল সংক্রান্ত ধারাটি রয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারতীয় বায়ুসেনার মোটো কি? ঠিক আছে, ভারতীয় বায়ুসেনার মোটো কি? দেখো যে ইন্ডিয়ান এয়ারফোর্স আছে, ঠিক আছে, যে ইন্ডিয়ান এয়ারফোর্স আছে, সবার প্রথম বলে রাখি ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু 1932-তে স্থাপিত হয়েছিল, ঠিক আছে? 1932-তে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স স্থাপিত হয়েছিল। এই যে ইন্ডিয়ান এয়ারফোর্স আছে, সেই ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কি? দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, অপশানগুলো তোমাদেরকে একবার বলে দিই। টাচ দি স্কাই উইথ গ্লোরি, টাচিং দি স্কাই উইথ গ্লোরি, আর গ্লোরি অন টাচিং দি স্কাই। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু টাচ দি স্কাই, ঠিক আছে? আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে টাচ দি স্কাই উইথ গ্লোরি। এটা কিন্তু ভারতীয় যে বায়ুসেনা আছে সেই ভারতীয় বায়ুসেনার মোটো, ঠিক আছে? অর্থাৎ এই যে বায়ুসেনা আছে, বায়ুসেনার তোমরা যে লোগো দেখতে পাবে সেই লোগোর নিচে কিন্তু এই কথাটা লেখা থাকে, টাচ দি স্কাই উইথ গ্লোরি। আর এই যে বায়ুসেনা আছে, এই বায়ুসেনার কিন্তু বর্তমান নতুন যে চিফ তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে অমরপ্রীত সিং, ঠিক আছে? তোমরা নামটা মনে রাখবে যে অমরপ্রীত সিং আছে, অমরপ্রীত সিংকে কিন্তু ভারতীয় বায়ুসেনার বর্তমান যে অধ্যক্ষ নির্বাচন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় আছে? দেখো এটা কিন্তু আর একটা কনফিউজিং কোশ্চেন। দুই ধরনের কোশ্চেন এখান থেকে হতে পারে, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি অর্থাৎ আইসিএফ, আর একটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে কোচ ফ্যাক্টরি। যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় যে ইন্ডিয়ান রেলওয়ে কোচ ফ্যাক্টরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশানগুলো আমরা দেখে নিই, পাঞ্জাব, চেন্নাই, কলকাতা আর হিমাচল প্রদেশ। দেখো তোমাদের যদি বলা হয় যে ইন্ডিয়ান রেলওয়ে কোচ ফ্যাক্টরি অর্থাৎ আইআরসিএফ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাবে কাপুরথালা বলে একটা জায়গা আছে, ঠিক আছে? পাঞ্জাবে কিন্তু কাপুরথালা বলে একটা জায়গা আছে, সেই কাপুরথালা বলে জায়গাতে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের যে কোচ ফ্যাক্টরি সেটা কিন্তু আছে। আর যদি তোমাদেরকে এই কোশ্চেনটা করা হয় যে আইসিএফ অর্থাৎ ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি এটা কোথায় আছে, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাইতে কিন্তু ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি আছে, ঠিক আছে? বন্দে ভারত যে এক্সপ্রেস ট্রেন, নতুন যে ট্রেনটা, ভারতের সবথেকে দ্রুততম ট্রেন, এটা কিন্তু এই আইসিএফ অর্থাৎ ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতেই ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতেই কিন্তু এটা তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে? তো আমাদের এই কোশ্চেনটা সঠিক উত্তর কী হয়ে যাবে? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা উল্লেখ আছে? দেখো সংবিধান সংশোধন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধান সংশোধন কিন্তু 368 নম্বর যে ধারা সেখানে কিন্তু উল্লেখিত আছে, আর এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে পার্ট 20, ঠিক আছে? এখন দেখো যে এক্সামিনার আছে, এক্সামিনার কিন্তু এখন সরাসরি প্রশ্ন করে না, ঠিক আছে? দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু এনটিপিসি 2022-এ অর্থাৎ এনটিপিসি 2025-এ যে এক্সামটা হবে সেখানে কিন্তু এই কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে এখানে যে 368 নম্বর ধারার কথা বলা হয়েছিল আগের কোশ্চেনে, কিন্তু এবার কিন্তু তোমাদেরকে এইটা জিজ্ঞাসা করতে পারে যে ভারতীয় সংবিধানের কোন পার্টে সংবিধান সংশোধনের কথা উল্লেখ আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু পার্ট 20। আর আমরা যদি এই কোশ্চেনটা দেখে নিই যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা উল্লেখ আছে, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 368। এখন তোমাদের জন্য কিন্তু একটা হোমওয়ার্ক থাকবে যে এই যে সংবিধান সংশোধন অর্থাৎ অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? এই যে অ্যামেন্ডমেন্ট এটা আমরা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন,
কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো যে কনকারেন্ট লিস্ট আছে, সবার প্রথম বলে রাখি আমাদের কিন্তু ভারতের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু 12টি শিডিউল আছে, ঠিক আছে, অর্থাৎ 12টি কিন্তু তফসিল আছে। এই 12টি তফসিলের মধ্যে যে 7 নম্বর তফসিল, সেখানে কিন্তু লিস্ট অর্থাৎ তালিকার কথা আছে। দেখো ভারতের সংবিধানের তফসিলের মধ্যে কিন্তু মোট 3টে লিস্ট আছে, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা কিন্তু কনকারেন্ট লিস্ট, যেটা আমাদের এই কোশ্চেনে আছে। দেখো সবার প্রথম বলে রাখি, এই যে ইউনিয়ন লিস্ট আছে, এখানে কিন্তু মোট 100টি বিষয় আছে, অর্থাৎ ইউনিয়ন লিস্ট মানে কিন্তু এই লিস্টের ভেতরে অন্তর্ভুক্ত বিষয়গুলি কিন্তু কেন্দ্র সরকারের হাতে থাকে। তারপর যে স্টেট লিস্ট, এখানে কিন্তু মোট 52টি বিষয় আছে, অর্থাৎ এই স্টেট লিস্টের মধ্যে থাকা বিষয়গুলি কিন্তু প্রত্যেকটা রাজ্যের হাতে থাকে। আর যে কনকারেন্ট লিস্ট আছে, এখানে কিন্তু মোট 61টি বিষয় আছে, যেটা কিন্তু স্টেট এবং যে ইউনিয়ন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনের হাতে কিন্তু থাকে। এর সবথেকে বড় উদাহরণটা কিন্তু শিক্ষা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে স্টেট গভর্নমেন্ট দুয়েরই বিষয়ের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনটা কী ছিল, এটা তোমাদেরকে একটা এক্সট্রা ফ্যাক্ট বললাম। আমাদের কোশ্চেনটা ছিল যে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তো আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু অস্ট্রেলিয়া সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া সংবিধান থেকে কিন্তু আমাদের যে কনকারেন্ট লিস্ট, সেই কনকারেন্ট লিস্টটা নেওয়া হয়েছে। এবার দেখো এখানে কানাডা আছে, কানাডার সংবিধান থেকে আমরা কী নিয়েছি, দেখো যে ফেডারালিজম আছে, অর্থাৎ যে আমাদের ফেডারালিজম সিস্টেমটা আছে, সেই ফেডারালিজম সিস্টেমটা কিন্তু আমরা কানাডার সংবিধান থেকে গ্রহণ করেছি। জাপানের সংবিধান থেকে কিন্তু আমাদের কোনো জিনিস গ্রহণ করা হয়নি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, থিওলজিক্যাল, এখানে দেখো একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা থিওলজিক্যাল হবে না, এটা কিন্তু হয়ে যাবে থিওজফিক্যাল, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে থিওজফিক্যাল। এই যে থিওজফিক্যাল সোসাইটি আছে, এই থিওজফিক্যাল সোসাইটির প্রকৃত প্রতিষ্ঠাতাকে, দেখো এখানে অপশানগুলো আমরা একবার দেখে নেব, অ্যানি বেসান্ত, ব্লাভাটস্কি, মাদাম কামা আর গঙ্গাধর তিলক। দেখো এখানে অপশান দেখে তোমাদের মনে হতে পারে যে অ্যানি বেসান্ত কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, কিন্তু তোমাদের বলে রাখি অ্যানি বেসান্ত কিন্তু সঠিক উত্তর হবে না। এখানে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতার কথা বলা হয়েছে। যদি থিওজফিক্যাল সোসাইটির প্রকৃত প্রতিষ্ঠাতার কথা জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ম্যাডাম ব্লাভাটস্কি, ঠিক আছে, ম্যাডাম ব্লাভাটস্কি। দেখো অ্যানি বেসান্ত কিন্তু ভারতে যে থিওজফিক্যাল সোসাইটিটা গঠিত হয়েছিল, অর্থাৎ এই যে থিওজফিক্যাল সোসাইটি আছে, এই থিওজফিক্যাল সোসাইটির কিন্তু হেডকোয়ার্টার ছিল আমাদের ভারতের মাদ্রাজে, ঠিক আছে, ভারতের মাদ্রাজে কিন্তু থিওজফিক্যাল সোসাইটির হেডকোয়ার্টার ছিল। ভারতে যে থিওজফিক্যাল সোসাইটিটা গঠন করা হয়েছিল, সেটার হেড কিন্তু ছিলেন অ্যানি বেসান্ত। এখানে কিন্তু বলা হয়েছে প্রকৃত প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাডাম ব্লাভাটস্কি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত। দেখো এটাও কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু আরআরবি এনটিপিসি 30/9/2022 এসেছিল। দেখো এই যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আছে, অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ, একটা আছে এনডিএ আর একটা কিন্তু আছে ন্যাশনাল মিলিটারি একাডেমি এনএমএ। দেখো এই দুটির মধ্যে কিন্তু অনেক কনফিউশন আছে। দেখো যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আছে, যদি এর হেডকোয়ার্টার জিজ্ঞাসা করে, অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএর হেডকোয়ার্টার কোথায় জিজ্ঞাসা করে, যেটা আমাদের কোশ্চেনে আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পুনে, এটা কিন্তু পুনেতে অবস্থিত। আর যদি তোমাদেরকে এনএমএ অর্থাৎ ন্যাশনাল যে মিলিটারি একাডেমি, এটার হেডকোয়ার্টার কোথায় আছে জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দেহরাদুন, ঠিক আছে। কিন্তু আমাদের সঠিক উত্তর, এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় আছে, তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পুনেতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র সরকার কর্তৃক রাজ্য সরকারকে অনুদান প্রদানের কথা বলা হয়েছে। দেখো একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখনের পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র সরকার কর্তৃক রাজ্য সরকারকে অনুদান প্রদানের কথা বলা হয়েছে, অর্থাৎ যে গ্র্যান্ট। এক কথায় বলতে গেলে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে যে কোনো প্রকল্পের জন্য যে টাকা প্রদান করে থাকে বা কোনো একটা কাজের জন্য যে গ্র্যান্ট প্রদান করে থাকে, সেটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে আছে। দেখো এখানে তোমরা অপশানগুলো একবার দেখে নাও, আর্টিকেল 275, আর্টিকেল 110, আর্টিকেল 280 এবং আর্টিকেল 152। দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, এই যে 110 আর্টিকেল আছে, 110 আর্টিকেল আছে, এটা কিন্তু মানি বিল। তোমাদেরকে একটু আগেই বলেছি যে ভারতীয় সংবিধানের 110 নম্বর যে ধারা আছে, সেখানে কিন্তু মানি বিলের কথা বলা আছে। এরপর যে 280 নম্বর আর্টিকেল আছে, এখানে কিন্তু ভারতের সংবিধানে বলা হয়েছে যে ফিনান্স কমিশন গঠন করতে হবে, অর্থাৎ ফিনান্স কমিশনের কথা কিন্তু 280 নম্বর আর্টিকেলে আছে। আর আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে, আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্টিকেল 275। আর্টিকেল 275 কিন্তু বলা হয়েছে যে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে গ্র্যান্ট প্রদান করতে পারে, অর্থাৎ অনুদান দিতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব,
উপরাষ্ট্রপতির নির্বাচন সংবিধানের কত নম্বর ধারায় আছে? দেখো, রাষ্ট্রপতি সংক্রান্ত যে নির্বাচনের পদ্ধতি, অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে যে আর্টিকেলগুলো অ্যাসোসিয়েটেড, সেই সংক্রান্ত কোশ্চেনগুলো কিন্তু এখন জিজ্ঞাসা করা খুব কম হচ্ছে। তার কারণ সকলে জেনে গেছে রাষ্ট্রপতি সংক্রান্ত যে আমাদের ধারাগুলি আছে, এখন কিন্তু রাষ্ট্রপতিকে বাদ দিয়ে উপরাষ্ট্রপতির কথা জিজ্ঞাসা করা হচ্ছে। তাই উপরাষ্ট্রপতি সংক্রান্ত আর্টিকেলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের কত নম্বর ধারায় আছে? আমাদের অপশানগুলো কী কী আছে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আর্টিকেল 66, আর্টিকেল 63, আর্টিকেল 64 আর আর্টিকেল 65। দেখো, প্রত্যেকটাই কিন্তু উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সংযুক্ত একটা বিষয়। দেখো, আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আর্টিকেল 66। আর্টিকেল 66তে কিন্তু উপরাষ্ট্রপতির নির্বাচন অর্থাৎ ইলেকশন প্রসিডিওরের কথা বলা হয়েছে। এছাড়া যে আর্টিকেল 63 আছে, এখানে বাদবাকি আর্টিকেলগুলো তোমাদেরকে বলে রাখি। আর্টিকেল যে 63 আছে সেটা কিন্তু বলে যে ভারতে একজন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি থাকবেন। আর্টিকেল 64টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এখানে কিন্তু বলা হয়েছে যিনি উপরাষ্ট্রপতি থাকবেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট থাকবেন, তিনি কিন্তু পদাধিকার বলে যে রাজ্যসভার চেয়ারম্যান হবেন। আর আর্টিকেল 65তে কিন্তু বলা হয়েছে যদি কোনো কারণে ভারতের অ্যাক্টিং যে রাষ্ট্রপতি তিনি যদি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির ভূমিকা পালন করবে। এটা কিন্তু আর্টিকেল 65তে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারতের সবথেকে বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটা? দেখো, এটা একটা ইজি কোশ্চেন, কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারতের সবথেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা। তো আমাদের অপশানগুলো একবার আমরা দেখে নেব। দেখো, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, চিল্কা, তারপরে সম্বর, অষ্টমুদি আর ভেম্বনাথ। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চিল্কা। ঠিক আছে, এখানে যে বাদবাকি হ্রদগুলো আছে সেই হ্রদগুলো সম্পর্কে আমরা একবার একটু দেখে নেব। দেখো, আমাদের সঠিক উত্তর তো হয়ে যাবে চিল্কা। এছাড়া আমাদের যে বাদবাকি হ্রদগুলো আছে সম্বর। ঠিক আছে, সম্বর কোথায় আছে? সম্বর কিন্তু রাজস্থানে আছে। ঠিক আছে, এছাড়া অষ্টমুদি কোথায় আছে? অষ্টমুদি কিন্তু অন্ধ্রপ্রদেশে আছে। এছাড়া ভেম্বনাথ কোথায় আছে? ভেম্বনাথ কিন্তু কেরালাতে অবস্থিত। ঠিক আছে, এটাও কিন্তু একটা লবণাক্ত জলের হ্রদ। এছাড়া সম্বর কিন্তু ভারতের সবথেকে বেশি লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, সবথেকে বেশি যদি স্যালিনিটি থেকে থাকে তাহলে সেটা কিন্তু রাজস্থানের সম্বর লেকে আছে। নেক্সট কোশ্চেন, আর অষ্টমুদিটা কিন্তু একটা, এই যে অষ্টমুদি আছে এটা কিন্তু একটা স্বাদু জলের হ্রদ, মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, উপরাষ্ট্রপতিকে অপসারণ করার ক্ষমতা বা প্রস্তাব একমাত্র কোথায় আনা যেতে পারে? দেখো, এটা কিন্তু এগেইন একটা সংবিধান থেকে কোশ্চেন, আর একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা প্রথমে ব্যাক টু ব্যাক অপশানগুলো দেখে নেব। দেখো, লোকসভা ও রাজ্যসভা আর কেবল রাজ্যসভা। দেখো, উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে যদি আমরা অপসারণ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে বিলটা আনতে হবে সেটা কিন্তু কেবলমাত্র লোকসভাতে আনা যাবে। ঠিক আছে, লোকসভা ছাড়া কিন্তু এটা রাজ্যসভাতে আনা যাবে না, কারণ রাজ্যসভার চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আমরা রাজ্যসভাতে এই বিলটা আনতে পারবো না। আমাদেরকে যদি এই বিলটা আনতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা লোকসভাতে আনতে হবে। ঠিক আছে, আমাদের ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 66 বি আছে, এখানে কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে 66 যে বি আছে এটা স্মল বি হবে, এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়নি। আমি আবারও বলছি, যদি তোমরা কোনো জায়গায় দেখো ক্যাপিটাল বি, সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে রাখবে যে সংবিধানের কোনো জায়গায় যদি তোমরা কোনো ক্যাপিটাল ওয়ার্ড দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে রাখবে যে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে। কিন্তু এখানে কিন্তু 66, আমি এখানে আবার লিখে দিচ্ছি, দেখো যে 66 বি আছে, এখানে কিন্তু ভারতের যে উপরাষ্ট্রপতি তাকে কিন্তু অপসারণ করার ক্ষমতার কথা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, সুপ্রিম কোর্টের রায় দেশের সমস্ত নিম্ন আদালত মানতে বাধ্য, এটি সংবিধানের কত নম্বর ধারায় আছে? দেখো, এই যে শিফটটা হয়েছিল এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রায় 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু যে আমাদের কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন থেকে জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, দেখো এগেইন কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে সুপ্রিম কোর্টের রায় দেশের সমস্ত নিম্ন আদালত প্লাস যে হাইকোর্টগুলো আছে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু হাইকোর্টও পড়ে, হাইকোর্টগুলো মানতে বাধ্য, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? দেখো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আমরা প্রথমে অপশানগুলো একবার দেখে নেব। আর্টিকেল 150, আর্টিকেল 141, আর্টিকেল 112 আর হচ্ছে আর্টিকেল 119। দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্টিকেল 141। আর্টিকেল 141 কিন্তু বলে যে সুপ্রিম কোর্ট কোনো একটা বিষয়ে বা কোনো একটা কেসে যে রায় দেবে, যে জাজমেন্ট দেবে, সেটা কিন্তু দেশের সমস্ত হাইকোর্ট প্লাস যে ডিস্ট্রিক্ট কোর্ট প্লাস যে লোয়ার কোর্টগুলো আছে সেগুলো কিন্তু মানতে বাধ্য থাকবে। ঠিক আছে, এছাড়া দেখো এখানে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে, সেটা হচ্ছে আর্টিকেল 112। আর্টিকেল 112তে কিন্তু আমাদের বাজেট, ঠিক আছে, বাজেটের উল্লেখ আছে। দেখো, আমি আবার বলে রাখছি যে আমাদের সংবিধানে কিন্তু বাজেট বলে কোনো শব্দ নেই, তার পরিবর্তে কিন্তু একটা শব্দ আছে যেটা আর্টিকেল 112তে লেখা, সেটা কিন্তু অ্যানুয়াল
ঠিক আছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল, এখানে একটু জায়গা কম বলে লেখাটা একটু জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভারতের সংবিধানের 112 নম্বর আর্টিকেলে উল্লেখিত আছে, যেখানে কিন্তু রাজ্যের আয়, রাজ্যের একটা বছরে একটা ফিনান্সিয়াল ইয়ারে রাজ্যের আয় এবং রাজ্যের ব্যয় সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু এখানে উল্লেখিত আছে। এটাকে কিন্তু আমরা বাজেট বলি। ঠিক আছে, আর এই যে বাজেট শব্দটা আছে, এই বাজেট শব্দটার মানে কিন্তু এই যে বাজেট, BUDGET, এই যে বাজেট শব্দটা আছে এর মানে কিন্তু থলি। ঠিক আছে, এর মানে কিন্তু থলি বা ব্যাগ তোমরা বলতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স পাস করতে পারে। দেখো এই যে আমাদের সংবিধান সংক্রান্ত যে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, আর আমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি বারবার করে বলি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট করা হয়, আর তোমাদের কোশ্চেন তো TCS করে থাকে, TCS কিন্তু প্রচুর কোশ্চেন রিপিটেশন করে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্টিকেল 100, এখানে কিন্তু আমাদের, হ্যাঁ ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 123। আর্টিকেল 123-এ কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্রপতি চাইলে একটা অর্ডিন্যান্স পাস করতে পারে। ঠিক আছে, এছাড়া তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্সটা পাস করেন তার মেয়াদ কত সময় হয়। ঠিক আছে, তার মেয়াদ কত সময় পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এটার অ্যান্সার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এখানে দেখো আর একটা আর্টিকেলের কথা বলা হয়েছে, আর্টিকেল 213। এই আর্টিকেল 213-তে কিন্তু রাজ্যপাল কর্তৃক যে অর্ডিন্যান্স আছে সেটা কিন্তু পেশ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, গদর পার্টি, দেখো ইতিহাস থেকে একটা কোশ্চেন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো সবার প্রথম বলে রাখি, গদর পার্টি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1916 সালে। এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু আমেরিকার যে সান ফ্রান্সিসকো শহর আছে, সেই সান ফ্রান্সিসকো শহরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবার এই যে গদর কথা আছে, এই গদর শব্দের অর্থ কী, দেখো গদর শব্দের অর্থ কিন্তু বিপ্লব। ঠিক আছে, গদর শব্দের অর্থ কিন্তু বিপ্লব। আর এই যে গদর পার্টি আছে, এই গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন, প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন লালা হরদয়াল। ঠিক আছে, মনে রাখবে লালা হরদয়াল কিন্তু এই যে আমাদের গদর পার্টি আছে, এই গদর পার্টির কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারতের দীর্ঘতম, দেখো এটা একটা রিপিটেশন কোশ্চেন হয়ে গেছে, এটা আগের দিনের কোশ্চেনটা এখানে অ্যাড হয়ে গেছে, তোমরা এই কোশ্চেনটা আর কি অ্যান্সার হবে এটা তোমরা অবশ্যই হোমওয়ার্কে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, দেখা যাবে যে তোমাদের প্রিপারেশন কতটুকু বা তোমরা কতটুকু ক্লাসটাকে ফলো করো। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা চাইলে এটার স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, এই যে কোশ্চেনটা আছে আমি একটু জুম করে দিচ্ছি, ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখো আজকে এই অবধি ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা যে বেল আইকনটি আছে বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। দেখো ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, যেখানে কিন্তু প্রত্যেকটা জব আপডেট প্লাস প্রত্যেকটা নোটিফিকেশান আর আমাদের ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হয়, যাতে তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারো। এছাড়া তোমাদেরকে বলে রাখি, আপকামিং যে এক্সামিনেশান আছে, আপকামিং এক্সামিনেশানগুলোর জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও ছাড়া হবে। এছাড়া ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট কিন্তু আছে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমাদের এই ক্লাসে আলোচিত হয়ে থাকে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লেলিস্ট আছে সেটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া হবে, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ফলো করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।